আজকে করাবো ক্লাস 10-এর জীবনবিজ্ঞান প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এর আগের ক্লাসে আমি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এই অবধি করিয়েছিলাম। আজকে করাবো দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন দেখো, চলন ও গমনের পার্থক্য কী? পেজ নাম্বার 2-এ দেখো চলন এই গমন। চলন গমনের পার্থক্য 1 নাম্বার, জীব এক স্থানে আবদ্ধ থেকে অথবা স্থানান্তরের সময় চলন প্রদর্শন করতে পারে, আর গমনের ক্ষেত্রে জীবের অবশ্যই স্থানান্তর সম্পূর্ণ হয়। 2 নম্বর, চলন প্রধানত উদ্ভিদদেহে সম্পূর্ণ হয়, ব্যতিক্রমে নিম্নশ্রেণীর উদ্ভিদেরা বিশেষত এককোষী শৈবালসমূহ যেমন ক্লামাইডোমোনাস, ভলভক্স প্রভৃতি গমনে সক্ষম। 3 নম্বর, এই পাশেরটা দেখো 2 নম্বর, চলন এবং গমন উভয় জৈবনিক প্রক্রিয়ায় প্রাণীদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ব্যতিক্রম নিম্নশ্রেণীর কিছু অমেরুদণ্ডী প্রাণী যেমন স্পঞ্জ, সাগর কুসুম প্রভৃতি গমনে অক্ষম। 3 নম্বর, চলন হলেই যে গমন হবে এমন কোনো নিশ্চয়তা নেই, আর গমনের সময় অবশ্যই চলন সম্পূর্ণ হয়। তারপরে টুকরো প্রশ্নটা দেখো, উদ্ভিদদের ফটোটপিক চলন উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। নম্বর 3-এ দেখো ফটোটপিক চলন বা আলোকবৃত্তির চলন। উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর উৎসের গতিপথ অনুসারে হয় তখন তাকে আলোকবৃত্তি বা আলোকবর্তী চলন বা ফটোটপিক চলন বলে। উদাহরণটা দেখো, টবসহ একটা গাছকে অন্ধকার ঘরে জানালার সামনে রেখে জানালার একটা পাল্লা খুলে রাখলে কয়েকদিন পর গাছের বিটপ অংশকে জানলার দিকে বেঁকে বৃদ্ধি পেতে দেখা যাবে। এর থেকে প্রমাণিত হয় উদ্ভিদের বিটপ অংশের চলন অনুকূল আলোকবর্তী। 2 নম্বর প্রশ্নটা দেখো, নাস্টিক চলন কাকে বলে? পেজ নম্বর 5-এ দেখো নাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত না হয়ে উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে, মানে গতিপথে নিয়ন্ত্রিত না হয়ে তীব্রতার উপর নির্ভর করে নিয়ন্ত্রিত হয়, তখন এই প্রকার চলনকে বলা হয় ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। এই প্রশ্নের টুকরো প্রশ্নটা দেখো, ফোটোনাস্টিক চলন ও থার্মোনাস্টিক চলন ব্যাখ্যা করো। ফোটোনাস্টিক আর থার্মোনাস্টিক চলনের ব্যাখ্যা। পেজ নাম্বার 5-এই দেখো ফটোনাস্টিক চলন বা আলোকব্যাপ্তি চলন। উদ্ভিদ অঙ্গের সঞ্চালন যখন আলোকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে ফটোনাস্টিক বা আলোকব্যাপ্তি চলন বলে, যেমন পদ্ম, সূর্যমুখী প্রভৃতি। আর থার্মোনাস্টিক চলন বা তাপব্যাপ্তি চলন, উদ্ভিদ অঙ্গের সঞ্চালন বা চলন যখন উষ্ণতার তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন এই ধরনের চলনকে থার্মোনাস্টিক বা তাপব্যাপ্তি চলন বলে, যেমন টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে আবার কম তাপে মুদে যায়। 3 নম্বর প্রশ্ন, টপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা ব্যাখ্যা করো। পেজ নাম্বার 8-এ টপিক চলন নিয়ন্ত্রণ। এই দেখো, অক্সিন উদ্ভিদের ফটোটপিক ও জিওট্রপিক চলন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা গ্রহণ করে। কাণ্ডে অক্সিন আলোর উৎসের বিপরীত দিকে বেশি মাত্রায় সঞ্চিত হয়ে ওই অঞ্চলের কোষগুলির দ্রুত বিভাজন ঘটায়, ফলে উদ্ভিদের কাণ্ড আলোর উৎসের দিকে বেঁকে যায়। মূল স্বল্প পরিমাণে অক্সিনের বেশি অনুভূতিশীল। মূলের ক্ষেত্রে আলোর উৎসের দিকে কোষগুলিতে অক্সিনের উপস্থিতি খুব কম, সেই জন্য এই অঞ্চলে কোষ দ্রুত বিভাজন হয়, ফলে মূল আলোর বিপরীত দিকে বেঁকে যায়। অধিক ঘনত্বের অক্সিনে বিটপ অনুভূতিশীল এবং কম ঘনত্বের অক্সিনের মূল অনুভূতিশীল। কাণ্ডের অগ্রভাগে অধিক ঘনত্বের অক্সিন এবং মূলের অগ্রভাগে কম ঘনত্বের অক্সিন সঞ্চিত হয়, যথাক্রমে কাণ্ড ও মূলের অগ্রভাগে দ্রুত কোষ বিভাজন ঘটায়, ফলে বিটপ অভিকর্ষের বিপরীতে এবং মূল অভিকর্ষের অনুকূলে অগ্রসর হয়। অক্সিন এইভাবে উদ্ভিদের জিওট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। নম্বরের টুকরো প্রশ্নটা দেখো, দুটি কৃত্রিম হরমোনের উদাহরণ দাও। পেজ নম্বর 8-এ দেখো আইপিএ ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড আর হচ্ছে ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড NAA। তারপর হচ্ছে 2,4
ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড 2,4-D। এগুলো হবে কৃত্রিম হরমোন। 4 নম্বর প্রশ্ন, উদ্ভিদ হরমোনের ফিডব্যাক কন্ট্রোল ব্যাখ্যা করো। প্রশ্ন পেজ নাম্বার 12-তে দেখো, অধিকাংশ ক্ষেত্রে হরমোন পরোক্ষভাবে নানা গ্রন্থির মাধ্যমে নিজেই নিজের ক্ষরণ নিয়ন্ত্রণ করে, যেমন পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে নিঃসৃত TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থি এবং থাইরক্সিন হরমোনের ক্ষরণ ঘটায়। রক্তে থাইরক্সিন অধিক মাত্রায় পিটুইটারি থেকে TSH ক্ষরণ হ্রাসের মাধ্যমে থাইরয়েড থেকে থাইরক্সিন ক্ষরণ হ্রাস করে। এই ধরনের নিয়ন্ত্রণকে ফিডব্যাক নিয়ন্ত্রণ বলে। টুকরো প্রশ্নটা দেখো, উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের দুটি পার্থক্য দেখাও। পেজ নম্বর 12-তে দেখো, উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোন পার্থক্য। বর্ধনশীল অংশের ভাজক কলা, আর এটা অন্তঃক্ষরা গ্রন্থিতে ক্ষরণের স্থান। 2 নম্বর হচ্ছে পরিবহন, কলারসের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় পরিবাহিত হয়, রক্ত ও লাসিকার মাধ্যমে পরিবাহিত হয়। 3 নম্বর প্রকৃতি, জৈব অম্ল বা ক্ষারধর্মী, প্রোটিন, অ্যামাইনো বা স্টেরয়েড ধর্মী। এটা হচ্ছে ব্যবহারিক গুরুত্ব কি, ব্যবহারের প্রয়োগ ব্যাপক, আর হচ্ছে ব্যবহারিক প্রয়োগ নগণ্য। 5 নম্বর প্রশ্ন, পিটুইটারি নিঃসৃত হরমোনগুলো কি কি, এদের কাজ বর্ণনা করো। পেজ নাম্বার 14-তে দেখো, 1 নম্বর হচ্ছে ACTH অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং তাদের হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। এই হরমোন অধিক ক্ষরণে কুশিং বর্ণিত লক্ষণ প্রকাশ পাওয়া যায়। তারপর হচ্ছে 2 নম্বর GH গ্রোথ হরমোন, এই হরমোনের অপর নাম STH বা সোমাটোট্রপিক হরমোন। এই হরমোন শর্করা, প্রোটিন ও ফ্যাট বিপাকে বিশেষ ভূমিকা গ্রহণ করে। এই হরমোনে কম ক্ষরণে বামনত্ব এবং অধিক ক্ষরণে অধিকায়ত্ব রোগ লক্ষ্য করা যায়। তারপরে 3 নম্বর হচ্ছে TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এই হরমোনে থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং থাইরয়েড গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। 4 নম্বর হচ্ছে GTH বা গোনাডোট্রপিক হরমোন, এই গ্রন্থি পুরুষ ও স্ত্রী দেহে অবস্থিত জনন গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং তাদের হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। এই হরমোন চার প্রকারের আছে, FSH, LH, ICSH, আর ওদিকে হচ্ছে LTH। আর 5 নম্বর হচ্ছে ADH বা ভেসোপেসিস, বৃক্কের নালিকা জল হচ্ছে বিশেষণ ঘটায়। এই হরমোন কম ক্ষরণে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডিয়াস রোগ হয়। আর হচ্ছে 2 নম্বর রক্তচাপ নিয়ন্ত্রণ করে। আরেকটা হচ্ছে অক্সিটোসিন। প্রসবকালে জরায়ু সংকোচন ঘটায়। সন্তান প্রসবের পর থেকে সমগ্র ল্যাকটেশন পিরিয়ড চলাকালীন এই হরমোনটি পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হয় এবং স্তনগ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণে সাহায্য করে। 6 নম্বর প্রশ্ন দেখো, অগ্ন্যাশয় অন্তঃক্ষরা কোষগুলো কি কি এবং তাদের থেকে কোন হরমোন নিঃসৃত হয়, ইনসুলিন হরমোনের কাজ। তাহলে প্রথমের প্রশ্নটা, অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা কোষগুলো কি কি। নাম্বার 15-তে দেখো, অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা কোষগুলো হচ্ছে এই যে বিটা কোষ, আলফা কোষ, ডেল্টা কোষ, আর হচ্ছে পিপি কোষ, এবং তাদের থেকে কোন হরমোন নিঃসৃত হয় আর ইনসুলিন হরমোনের কাজ। বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরিত হয়, আলফা কোষ থেকে গ্লুকাগন ক্ষরিত হয়, ডেল্টা কোষ থেকে সোমাটোস্টেটিন হরমোন ক্ষরণ করে, আর পিপি কোষ প্যানক্রিয়েটিক পলিপেপটাইড ক্ষরণ করে। পেজ নাম্বার 16-তে ইনসুলিন এর কাজগুলো হলো, 1 নম্বর দেখো, কার্বোহাইড্রেটের বিপাক নিয়ন্ত্রণ করা, 2 নম্বর হচ্ছে প্রোটিন বিপাক নিয়ন্ত্রণ করা, 3 নম্বর হচ্ছে ফ্যাট বিপাক নিয়ন্ত্রণ করা। 7 নম্বর প্রশ্ন, ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনসিপিডাস কি কারণে হয়। পেজ নাম্বার 15-তে দেখো, বৃক্কীয় নালিকায় জল বিশোষণ ঘটায়। এই হরমোন কম ক্ষরণে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়। তার মানে ADH, এই হরমোন কম ক্ষরণে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়। পেজ নাম্বার 16-তে দেখো, এই যে ইনসুলিন কম ক্ষরিত হলে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায়, ফলে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস হয়। 7 নম্বর টুকরো প্রশ্নটা দেখো, ডায়াবেটিস মেলিটাসের লক্ষণগুলি কি কি। পেজ নাম্বার 19-এ দেখো,
এই যে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস এর লক্ষণগুলো কি হবে? দেখো, মূত্রের সঙ্গে শর্করা নির্গত হয়, অতিরিক্ত তৃষ্ণা পায়, ঘন ঘন মূত্রত্যাগ হয়, কেটে গেলে ঘা শুকোয় না, ওজন কমে যায়, অতিরিক্ত খিদে পায়। প্রশ্ন নাম্বার 8, অ্যাড্রিনালিনকে আপাতকালীন হরমোন বলে কেন? পেজ নাম্বার 17-তে দেখো, স্বাভাবিক অবস্থায় অ্যাড্রিনালিনের ভূমিকা খুবই নগণ্য, কিন্তু রাগ, ভয়, আনন্দ, দুশ্চিন্তা প্রভৃতি উত্তেজনা কালে এই হরমোনের ক্ষরণ বেড়ে যায়। এই হরমোন ক্রিয়াশীলতা দীর্ঘস্থায়ী নয়। জরুরিকালীন অবস্থায় এই হরমোন দ্রুত ক্রিয়াশীল হয়, আবার জরুরি অবস্থা দূর হলে এর ক্রিয়াশীলতাও হ্রাস পায়। এই কারণে অ্যাড্রিনালিনকে জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলে। অ্যাড্রিনালিনের 3টি কাজ লেখো। নাম্বার 17-তে দেখো, 1 নম্বর হচ্ছে রক্ত সংবহন তন্ত্রের ওপর প্রভাব। অ্যাড্রিনালিন হার্ট উৎপাদ বৃদ্ধি করে এবং রক্তবাহকে সংকুচিত করে রক্তচাপকে বাড়িয়ে দেয়। 2 নম্বর কাজ, শ্বাসক্রিয়ার ওপর প্রভাব। অ্যাড্রিনালিন ব্রঙ্কিওলের পেশিকে শিথিল করে তাদের গহ্বরকে প্রসারিত করে। হাঁপানির সময় অ্যাড্রিনাল ব্রঙ্কিওলগুলিকে প্রসারিত করে শ্বাসকষ্ট লাঘব করে। 3 নম্বর, অস্থিপেশির ওপর প্রভাব। অ্যাড্রিনালিনের প্রভাবে পেশির উত্তেজনা ও সংকোচনশীলতা বৃদ্ধি পায় এবং পেশির অসারকাল বিলম্বিত হয়। 9 নম্বর প্রশ্ন, শুক্রাশয় ও ডিম্বাশয় নিঃসৃত হরমোনগুলো কি কি? পেজ নাম্বার 13 দেখো, শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোন টেস্টোস্টেরন, ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। নম্বর টুকরো প্রশ্নটা দেখো, ইস্ট্রোজেন হরমোনের কাজগুলো লেখো। পেজ নাম্বার 18-তে দেখো, ইস্ট্রোজেনের প্রধান কাজগুলো। 1 নম্বর হচ্ছে ডিম্ব উৎপাদন। ইস্ট্রোজেনের সর্বপ্রথম কাজ হলো ডিম্বথলিতে ডিম্ব উৎপাদন ঘটানো। 2 নম্বর হচ্ছে দৈহিক পরিবর্তন। ইস্ট্রোজেনের প্রভাবে নারীদের ত্বক কোমল ও মসৃণ হয়, স্তন গ্রন্থিতে স্নেহদ্রব্য সঞ্চিত হয়, স্তনগুলো আকারে বৃদ্ধি পায়, জরায়ুর আকৃতি বৃদ্ধি পায়। 3 নম্বর ঋতুচক্র নিয়ন্ত্রণ। এই হরমোনের প্রভাবে স্ত্রীদেহে ঋতুচক্রের আবর্তন নিয়মিত হয়। 4 নম্বর, ইস্ট্রোজেনের প্রভাবে স্তনগ্রন্থির বিকাশ ঘটে। 5 নম্বর, ইস্ট্রোজেন নারীদেহে প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি করে। প্রশ্ন নাম্বার 10, স্নায়ু সন্নিধির অংশগুলি কি কি? 24-এ দেখো, এই যে স্নায়ু সন্নিধি বা সাইন্যাপস। চিত্রটা দেখো, এর গঠনটায় দেখো কি আছে, সাইন্যাপটিক ভেসিকল, তারপর হচ্ছে সাইন্যাপটিক ক্লেফট, ডেনড্রাইট, অ্যাসিটাইল কোলিন, অ্যাকশন, স্নায়ু স্পন্দন, এগুলো হচ্ছে এর অংশ, এগুলো নিয়ে এর গঠিত। প্রশ্নটা দেখো, 10-এর টুকরো প্রশ্নটা, উদ্দীপনা পরিবহনে স্নায়ু সন্নিধির ভূমিকা উল্লেখ করো। পেজ নম্বর 25-এ দেখো, সাইন্যাপস এর মাধ্যমে এক নিউরন থেকে অপর নিউরনে স্নায়ুস্পন্দন প্রবাহিত হয়। স্নায়ু উদ্দীপনা কোষদেহ থেকে অ্যাকশনের মাধ্যমে প্রাক সন্নিধি স্ফীতিতে পৌঁছলে অ্যাসিটাইল কোলিনপূর্ণ থলিগুলো উদ্দীপিত হয় এবং বিদীর্ণ হয়, ফলে অ্যাসিটাইল কোলিন মুক্ত হয়ে প্রাক সন্নিধি পর্দা ভেদ করে সন্নিধি প্রণালীতে আসে। সেখান থেকে উদ্দীপনা নিউরোট্রান্সমিটারের মাধ্যমে পরবর্তী নিউরনে পৌঁছায়। সাইন্যাপসের বিশেষ গঠনের জন্য এই অংশে স্নায়বিক উদ্দীপনা প্রবাহিত অভিমুখ সর্বদাই একমুখী হয়। এই কারণে সাইন্যাপসকে কি বলা হয়? শারীরবৃত্তীয় ভাল্ব। প্রশ্ন নাম্বার 11, উপযোজন কাকে বলে? দেখো, পেজ নাম্বার 32-এ, স্থান পরিবর্তন না করে অক্ষিগোলকের পেশি ও লেন্সের সাহায্যে যে পদ্ধতিতে বিভিন্ন দূরত্বে অবস্থিত বস্তুকে স্পষ্টভাবে দেখা যায় তাকে উপযোজন বা অ্যাকোমোডেশন বলে। 11 নম্বর টুকরো প্রশ্নটা দেখো, প্রত্যাহিক জীবন থেকে উদাহরণ দিয়ে উপযোজন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। পেজ নাম্বার 33-এ দেখো, প্রত্যাহিক জীবনে উপযোজনের ভূমিকা গুরুত্বপূর্ণ। যেমন 1 নম্বর, রাস্তা পারাপারের সময় ট্রাফিক সিগন্যাল বা পথ নির্দেশক সঠিকভাবে দেখার জন্য সঠিক সময় লেন্সের উপযোজন না ঘটলে দুর্ঘটনা এড়ানো যাবে না। 2 নম্বর, পথচারীরা রাস্তা পারাপারের সময় লেন্সের উপযোজন সঠিকভাবে না হলে দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্রশ্ন নাম্বার 12, মায়োপিয়া ও হাইপেরোপিয়া কাকে বলে? পেজ নাম্বার 33-এ দেখো, মায়োপিয়া
যে দৃষ্টিতে দূরের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু নিকটের দৃষ্টি ঠিক থাকে তাকে মায়োপিয়া বা নিকট দৃষ্টি বলে। চক্ষু গোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় বর্ধিত হওয়ার ফলে বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে পড়ে, ফলে দূরের বস্তু দেখা যায় না। আর 2 নম্বর হচ্ছে এই যে দেখো হাইপেরোপিয়া, যে দৃষ্টিতে নিকটের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু দূরের দৃষ্টি ঠিক থাকে তাকে দূরবদ্ধ দৃষ্টি বা হাইপেরোপিয়া বা হাইপারমেট্রোপিয়া বলে। চক্ষু গোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় ছোট হওয়ায় বস্তুর প্রতিবিম্ব রেটিনার পেছনে পড়ে, ফলে কাছের বস্তু দেখা যায় না। 12 নম্বর প্রশ্নের টুকরো প্রশ্নটা দেখো, এদের ত্রুটি সংশোধনের জন্য কি ব্যবস্থা নেওয়া দরকার? পেজ নাম্বার 33-এ দেখো, মায়োপিয়া ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করলে ত্রুটি দূর হয়। আর হাইপেরোমেট্রোপিয়া হচ্ছে ত্রুটি সংশোধন করতে হলে উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করলে এই রোগ সারে। 13 নম্বর প্রশ্ন, মানুষের দ্বিপদ গমন সংক্ষেপে লেখো। পেজ নাম্বার 38-এ দেখো, মানুষের গমন, এখান থেকে পেজ নাম্বার 39-এর এখানে এই পর্যন্ত অ্যান্সার হবে। তারপর টুকরো প্রশ্নটা দেখো, মানুষের গমনে ভারসাম্য রক্ষা কোন কোন অঙ্গ করে? দেখো, লঘু মস্তিষ্ক ও অন্তঃকর্ণে অবস্থিত অর্ধচন্দ্রাকার নালী ও অটোলিথ যন্ত্র দেহের ভারসাম্য রক্ষায় সহায়তা করে। 14 নম্বর প্রশ্ন, সাইনোভিয়াল অস্থিসন্ধি চিত্রসহ বর্ণনা করো। দুটি এরকম সন্ধির উদাহরণ দাও। পেজ নাম্বার 40-এ দেখো, এই অস্থিসন্ধি যে পর্দার দ্বারা বেষ্টিত থাকে সাইনোভিয়াল পর্দা, এবং সাইনোভিয়াল পর্দার মধ্যে একটা ক্ষুদ্র গহ্বর থাকে তাকে সাইনোভিয়াল গহ্বর বলে। সাইনোভিয়াল পর্দা থেকে ক্ষরিত সাইনোভিয়াল তরল সাইনোভিয়াল গহ্বরে সঞ্চিত হয়। এই তরল সংযুক্ত অস্থি দুটিকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। অস্থিসন্ধিগুলো লিগামেন্ট নামক এক প্রকার বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে। এর সাহায্যে কী হয়, টেন্ডন বা কন্ডরা অস্থি দুটিকে পেশির সঙ্গে যুক্ত রাখে। কেবলমাত্র সচল সন্ধিগুলো গমনে সাহায্য করে। প্রশ্ন নম্বর 15 দেখো, কি ঘটনা ঘটতে পারে যদি 1 নম্বর খাদ্য কণা শ্বাসনালীতে ঢুকে পড়ে? পেজ নম্বর 30-এ দেখো, খাদ্য গলাধঃকরণের সময় খাদ্যবস্তু শ্বাসনালীতে ঢুকে পড়লে সঙ্গে সঙ্গে কাশি হতে থাকে, যাতে খাদ্যকণা শ্বাসনালী থেকে বাইরে বেরিয়ে আসে। 2 নম্বরটা দেখো, নাকের মধ্যে বিজাতীয় বস্তু প্রবেশ করে, তাহলে কি ঘটবে? পেজ নম্বর 30-এই দেখো, নাকের মধ্যে হঠাৎ কোনো বিজাতীয় বস্তু ঢুকে পড়লে সঙ্গে সঙ্গে হাঁচি হয়ে বিজাতীয় বস্তুকে বাইরে বার করে দেয়।